ট্রাভেল উইথ সোমরাজের নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। হ্যালো বন্ধুরা, এখন আমরা যে জায়গাটায় রয়েছি সেটা একটি ধাবা, যেটা মানালি থেকে প্রায় ১১২ কিলোমিটার দূরে রয়েছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর ২টো মতো। তো আমরা এখানে মূলত লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম। সেই ধাবাটার পিছন দিয়ে বিয়াস নদী বয়ে যাচ্ছে। আর অপরূপ সৌন্দর্য লাগছে দেখতে। সেইজন্যই আমি একটু মনে করলাম যে তোমাদের ভিডিওটা করে দেখানো দরকার। তো আমরা আজকে মানালি যাচ্ছি না। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাসোল এবং মণিকরণ। তো আমরা এখানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমাদের করা। তো ওই ধাবাটার পিছন দিকে প্রসারের জানলা দিয়ে এটা দেখতে পাওয়া যাচ্ছে। একটা সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম। তো আমরা এবার এখান থেকে এখন বেরিয়ে যাব। বেরিয়ে আমরা আগে কাসোল আর মণিকরণ যাব। তারপর দেন কালকে আমরা মানালি যাব। তো সেটাও আমি তোমাদের সম্পূর্ণটাই দেখাবো। আর এই হচ্ছে আমাদের যে ধাবাটায় আমরা খেতে দাঁড়িয়েছিলাম, অর্থাৎ দুপুরে লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম, সেই ধাবাটা। তো আমাদের এখন মোটামুটি সবার খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবাই এখন একটু রেস্ট নিচ্ছে, একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। কারণ আমরা সকালবেলায় সিমলা থেকে বেরিয়েছিলাম। কিন্তু রাস্তা এত বাজে, সারা রাস্তা জুড়ে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। সেজন্য আর নতুন করে ভিডিও কিছু করতে পারিনি। প্রচণ্ড টায়ার্ডও লাগছিল রাস্তার জার্কিং এর জন্য। তো এই সামনে দিয়ে চলে যাচ্ছে হাইওয়ে, যেটা হচ্ছে সিমলা টু মানালি, ভুন্টার হয়ে ওইদিকে কাসোল চলে যাচ্ছে, মণিকরণ চলে যাচ্ছে। তো এই হচ্ছে হাইওয়ে। আর এই হচ্ছে সেই ধাবাটা। তো লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার মণিকরণের দিকে জার্নি করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই হচ্ছে আমাদের সমস্ত গ্রুপ মেম্বাররা, সবাই এখানে রয়েছে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি এখন আমরা মণিকরণে এসে পৌঁছেছি। আর ভুন্টার হয়ে যে রাস্তাটা মণিকরণ দিকে ঢুকছে, সেই রাস্তার অবস্থাও প্রচণ্ড খারাপ। সারা রাস্তা ভাঙাচোরা, কনস্ট্রাকশনের কাজ চলছে বিভিন্ন জায়গায়। আর এখন ঘড়িতে সময় বাজছে প্রায় ৩:৩০ মতন। তো চলো এখন আমরা আস্তে আস্তে মণিকরণ যে গুরুদ্বারাটা রয়েছে সেই দিকে আমরা হাঁটা দিয়েছি। কারণ গুরুদ্বারা থেকে যে পার্কিং পয়েন্টটা রয়েছে সেটা বেশ খানিকটা দূরে, প্রায় 850 মিটার মতন। আমাদের এখন এখান দিয়ে হেঁটে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ সবাই কম বেশি হেঁটে যাচ্ছে, কারণ যেহেতু বড় গাড়ি রয়েছে, বড় গাড়ি একদম তোমার গুরুদ্বারার কাছাকাছি অব্দি পৌঁছায়। এখন আমরা একটা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ এটাই নাকি মণিকরণের গুরুদ্বারা যাওয়ার একটা পথ বলা যেতে পারে। এই পথটা দিয়ে দেখতেই পাচ্ছ সবাই আসা যাওয়া করছে। তো নিচে মেন গুরুদ্বারাটা রয়েছে। তো এইটা দিয়ে আমরা এখন নিচে যাব, তারপর আমরা গুরুদ্বারাতে প্রবেশ করব। তোমরা সবাই দেখতেই পাচ্ছ সিঁড়িগুলো বেশ পাহাড় কেটে বানানো, ফলে বেশ খাড়া, এবং সেটা দিয়ে একটু ধীরে ধীরে সবাইকে নামতে হচ্ছে। যারা বয়স্ক লোক আছে তাদের একটু সমস্যা তো হচ্ছেই। তো ফাইনালি আমরা একদম নিচেই চলেই এসেছি। আরও যে দূরে দেখতে পাচ্ছ তোমাদের গুরুদ্বারাটা দেখাচ্ছি। যদিও এখান দিয়ে ঢোকা ছাড়া অন্য কোনো দিক দিয়ে রাস্তা আছে কিনা আমার ঠিক জানা নেই, তবে ম্যাক্সিমাম লোক এখান দিয়ে যাতায়াত করছে। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। চলো এবার গুরুদ্বারার সামনে যাই, তারপর তোমাদের গুরুদ্বারার সম্বন্ধে কিছু বলছি আর জায়গাটাও দেখাচ্ছি। এই গুরুদ্বারাটা হচ্ছে শিখদের কাছে একটা অতি পবিত্র স্থান, সেটা তোমরা সবাই জানো। তথাপি এটা হচ্ছে তোমার হিন্দুদের কাছেও একটা ততটাই গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান, কারণ এর ঠিক পাশেই রয়েছে একটা শিব পার্বতীর মন্দির, যেটাকে কেন্দ্র করে মণিকরণ নাম হয়েছে, সেটাও তোমাদের বলছি। আর এ দেখো যে আমরা এখন ফাইনালি গুরুদ্বারার একদম সামনাসামনি চলে এসেছি। ঠিক মানে গুরুদ্বারাটা নদীটা ঠিক ওই পারে, অর্থাৎ নদী বলতে এখানে যেটা বোঝাচ্ছি যে সামনে দিয়ে পার্বতী নদী বয়ে যাচ্ছে। যে পার্বতী নদীটা পরবর্তী ক্ষেত্রে ভুন্টার হয়ে কুলুর কাছে গিয়ে বিপাশার সাথে মিশেছে। তো এই নদীটা পেরোনোর জন্য একটা ব্রিজ করা রয়েছে। এই ব্রিজটা পেরিয়ে আমাদের গুরুদ্বারাতে যেতে হবে। তো এই ব্রিজটা এখন আমরা পেরোচ্ছি, এবং দেখতেই পাচ্ছ যে ব্রিজের উপরেও কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই যে নিচ দিয়ে তোমার পার্বতী নদী বয়ে যাচ্ছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। বেশ স্রোত রয়েছে, এবং বেশ মানে নদীর বেশ গর্জনটাও আমরা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারছি। তো এই যে নিচে পার্বতী নদী আর সামনে হচ্ছে মণিকরণ সাহেব গুরুদ্বারা, ঠিক আছে? আর এই দেখো এই দিকটা তোমাদের একটু দেখাই। এদিকটা দেখালে তোমরা বুঝতে পারবে। মণিকরণ আরেকটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে এখানে হচ্ছে উষ্ণ প্রস্রবণ রয়েছে। এই যে দূরে ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে যে উষ্ণ প্রস্রবণটা রয়েছে, সেখান দিয়ে একটা জলের ধারা পার্বতী নদীতে এসে মিশছে, খুব সামান্য।
এবং সেইখান থেকেই এই ধোঁয়াটা বেরোচ্ছে। মানে বুঝতে পারছো? তার মানে এই জলটা কি পরিমাণ গরম যে প্রস্রবণ থেকে যে জলটা বেরোচ্ছে আর পার্বতী নদীতে মিশছে। এবার আমরা গুরুদুয়ারার ভেতরে প্রবেশ করব। তবে এখনই আমরা মূল গুরুদুয়ারার তে যাব না। আ কারণ সেটা যাওয়ার আগে আমরা একটু পরে যাব। তার আগে এই যে পাশে যেখান দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে আমরা সেইখানটায় যাব। কারণ সেইখানে হচ্ছে শিব পার্বতীর একটা মন্দির রয়েছে। সেই মন্দিরটা আগে আমরা দর্শন করব। করে তারপরে আমরা গুরুদুয়ারাতে আসবো এবং পুরো গুরুদুয়ারাটা ঘুরে দেখব। কি, কি প্রসেস আছে না প্রসেস আছে সেগুলো সম্পূর্ণ তোমাদের সাথে আমি শেয়ার করব। আ চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর পরিবেশটা বেশ অসাধারণ। বেশ ভালো লাগবে। মানে আ এখন মোটামুটি বিকেলের প্রায় হয়েই গেছে। প্রায় ৪টে মতন বাজছে। কারণ আমরা দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়েছি। তারপর আসার জন্য প্রায় ঘন্টা ২-২.৫ মতন লেগেছে। এখন অলমোস্ট ৪টে বাজছে। তো আমরা এখন গুরুদুয়ারার ভেতরে প্রবেশ করব। চলো। এই যে সামনেই দেখতে পাচ্ছ মণিকরণ সাহেব গুরুদুয়ারা। সেটা তোমাদের দেখাচ্ছি। প্রচুর ভিড় রয়েছে, প্রচুর লোক ঘুরতে এসছে। তবে মেক্সিমাম লোক যেটা করে যে মণিকরণ ঘুরে কাশোলে কেউ নাইট স্টে করে। আবার যারা মনে করে আমরা কাশোলে থাকবো না তারা মণিকরণ ঘুরে ডাইরেক্ট মানালিতে বেরিয়ে যায়। এখান থেকে মানালি যেতে মোটামুটি ওই ২.৫-৩ ঘন্টা মতন আরো সময় লাগবে। বাট আমরা আজকে কাশোলে স্টে করব। কাজেই আমাদের সেই চাপটা নেই যে মানালি ফিরতে হবে। আমরা এখন গুরুদুয়ারার ভেতরে প্রবেশ করছি। আমরা যে প্যাসেজটা দিয়ে যাচ্ছি সেটা গুরুদুয়ারাকে ডান দিকে রেখে এই প্যাসেজটা দিয়ে আমরা এখন ওই শিব পার্বতীর যে মন্দিরটা রয়েছে সেই দিকটায় যাচ্ছি। চলো শিব পার্বতী মন্দিরের কাছে যাই। তারপর তোমাদের সাথে সমস্ত কিছু ডিটেইলস শেয়ার করছি। এখন আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি। এই বাইরেটার বাইরে বেরোই তারপর তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও সঙ্গে থাকো। এই সামনেটা একটা ছোট মার্কেট মতন দেখতে পাচ্ছ। এই গুরুদুয়ারাকে কেন্দ্র করে এই মার্কেটটা রয়েছে। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়েছে। পুজোর জিনিসপত্র বিক্রি হয়েছে। তারপরে তোমার বিভিন্ন রকম পাঞ্জাবিদের, হিন্দুদের প্রয়োজনীয় ব্যবহৃত জিনিস বিক্রি হচ্ছে। যেমন হাতের কাড়া, বিভিন্ন রকম টুপি, মাফলার সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। তোমরা চাইলে এখান থেকে সেগুলো কিনতেই পারো। আর বর্তমানে আমরা এখন চলে এসেছি এই শিব পার্বতীর মন্দিরের সামনে। এটা হচ্ছে মন্দিরে প্রবেশের মূল ফটক। দাঁড়াও। আমাদের গ্রুপে এখন বাকিদের আসার জন্য সবাই ওয়েট করছে। সবাই আসুক। তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং মন্দিরটাও তোমাদের পুরো ঘুরিয়ে দেখাবো। তার আগে এটা বলে নিই যে মন্দিরটার বাইরে থেকে যেটুকুনি দেখতে পাচ্ছ পুরো মন্দিরটা বেশ কাঠের কাজ দিয়ে অপূর্ব কারুকার্য করা। দেখতে অসাধারণ সুন্দর। মানে যেটা বলার ভাষা রাখে না। এত সুন্দর কাঠের কাজ করা। আর এই যে ভেতরে মন্দিরটা রয়েছে শিব পার্বতীর মন্দির। ওটায় যাবো আমরা। দেখাচ্ছি তোমাদের। এবার বলুন যে মণিকরণ কেন নামটা পড়লো? একটা পৌরাণিক কাহিনী অনুযায়ী এরকম পাওয়া যায় যে একসময় মহাদেব এবং পার্বতী মাতা এখানে এসেছিলেন এবং এই পার্বতী নদীতে স্নান করার সময় মাতার একটি কানের বালি হারিয়ে যায় বা কানের দুল যেটাকে বলে সেটা হারিয়ে যায়। সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি পরেও যখন পাওয়া যায়নি তখন আ মহাদেব কুপিত হয়েছিলেন এই নদীর ভেতরে এবং কুপিত হয়ে মহাদেব এখানে তার থার্ড আই খোলে এবং সেই থার্ড আই থেকে যে জ্যোতিটা প্রকট হয়েছিল সেই জ্যোতিটা যেখানে পতিত হয়েছিল সেইখানেই নাকি উষ্ণ প্রস্ফুটনটা গড়ে উঠেছে। আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ যে শিব পার্বতীর মন্দির। মন্দিরটায় পুজো দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। সবাই কম বেশি পুজো দিচ্ছে এবং আমরাও পুজো দেব। তার আগে মন্দিরটা একটু ঘুরে দেখে নিই এবং তোমাদেরও দেখিয়ে নিই। তারপর আমরা পুজো দেব। চলো সঙ্গে থাকো। আমি এখন মন্দিরের ভেতরটা যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এখানে ছবি তোলাতে কোনো নিষেধাজ্ঞা নেই। কাজেই ছবি তোমরা যথেষ্ট ভালোভাবেই তুলতে পারবে। আর সামনে একটা নন্দী মহারাজের মূর্তি বসানো রয়েছে। সঙ্গে থাকো। এখন একটু নদীর দিকটা যাচ্ছি অর্থাৎ যেখান দিয়ে তোমার ধোঁয়াটা বেরোচ্ছিল যেটা ব্রিজের ওপর থেকে আমি তোমাদের দেখালাম। বাট সেটা কতটা ভালোভাবে দেখানো যাবে আমি বুঝতে পারছি না। সাথে আমি মন্দিরটাও একবার একটু পরিক্রমা করে নিলাম। সবাই দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ বাইরে বেশ ভালো ভিড় রয়েছে। এই হচ্ছে শিব পার্বতীর সেই মূল মন্দির যেটাকে কেন্দ্র করে এখানকার নাম মণিকরণ পড়েছিল। কারণ মায়ের কর্ণকুণ্ডল এখানে হারিয়ে গেছিল।
এই জায়গাটার নাম মণিকরণ বলা হয়। আর যে দূরে যে লোকজন ভিড় করে দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে সেই উষ্ণপ্রস্রব। সেটাও আমি তোমাদের পরে দেখাচ্ছি, একটু দাঁড়াও। আমি জায়গাটা বেশ ভিড় রয়েছে সেই জন্য আমি ভালো করে দেখাতে পারছি না। একটু ভিড়টা ফাঁকা হোক, তারপর তোমাদের সবটা দেখাচ্ছি। আর এখানে না ছোট ছোট চালের পুঁটুলি বিক্রি হচ্ছে। এই দেখো এই চালের পুঁটুলিগুলো এই যে গরম জলের মধ্যে ফেলে রেখে সেগুলো সিদ্ধ করা হচ্ছে, মানে সেটা নাকি এটা একটা প্রসাদ হিসেবে এখানে খুব ফেমাস। সবাই করছে দেখতে পাবে। তোমার 50 টাকা করে একটা ছোট ছোট চালের সাদা সাদা চালের পুঁটুলি বিক্রি হচ্ছে, যেটা সুতো দিয়ে গরম জলের মধ্যে সবাই ফেলে রেখেছে। সেই চালটা সিদ্ধ হয়েছে, ভাতটা হবে, সেটাই প্রসাদ হিসেবে তোমরা নিতে পারো। আর এই যে দূরে হাঁড়িগুলো দেখবে জলের মধ্যে ভাসছে, মানে জল কতটা গরম সেটা থেকেই বোঝা যাচ্ছে এর মধ্যে ভাত রান্না হচ্ছে। এই ভাতটা নাকি যে গুরুদ্বারাতে যে লঙ্গার খানা রয়েছে সেই লঙ্গার খানায় প্রসাদ হিসাবে দেয়া হয়। আর এই যে এখানে একটা মহাদেবের অসাধারণ মূর্তি রয়েছে, চারপাশ দিয়ে প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে এবং জায়গাটা বেশ, মানে ধোঁয়ার এবং এই জলের গরমের কারণে বেশ গরম হয়ে রয়েছে। সবাই এখানে এসছে, ম্যাক্সিমাম লোকে এখানে আসে, ঘোরে, তারপর কাসলে যায়, যেমনটা বলছিলাম যে কাসলে যায় বা মানালিতে চলে যায়। মুহূর্তে আমরা এখন শিব পার্বতীর মন্দির ঘুরে গুরুদ্বারাতে চলে এসেছি। আর এখন আমরা গুরুদ্বারার ভেতরে প্রবেশ করছি, চলো আমার সাথে থাকো। আর তোমাদেরও দেখাচ্ছি গুরুদ্বারার ভেতরটা কেমন। এখানে একটা জিনিস মাস্ট, ছেলেদের মাথায় টুপি বা পাগড়ি থাকতে হবে এবং মেয়েদের ঘোমটা বা দোপাট্টা মাথায় দিয়ে তবেই তোমরা প্রবেশ করতে পারবে। সেটা তোমরা এখান থেকেও পেয়ে যাবে এবং কেউ যদি ক্যারি করে তার ক্ষেত্রে আলাদা কোনো ব্যাপার নেই। এই এখন আমরা গুরুদ্বারার ভেতরে প্রবেশ করছি, অর্থাৎ যেখানটা গুরু নানকজির আহ, স্থান রয়েছে, সেই জায়গাটায় আমরা রয়েছি। পুরো গুরুদ্বারাটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, যেখানে সবাই এসে প্রার্থনা করে, নিজের মনস্কামনা জানায়। এই যে হচ্ছে এই জায়গাটা, এখানে প্রার্থনা ঘর বলা যেতে পারে, সেই ঘরটায় আমরা এখন রয়েছি। চলো সাথে থাকো। আর পুরো গুরুদ্বারাটা ঘুরিয়ে তোমাদের একবার দেখাচ্ছি। এখানে সেলফি তোলা বারণ রয়েছে, কারণ অনেকেই এখন সেলফির জামানায় সেলফি তোলে, কিন্তু ছবি তোলাতে কোনো বারণ নেই। এটা অত্যাধিক পবিত্র জায়গা শিখ ধর্ম যাদের রয়েছে তাদের কাছে। তথাপি সব ধর্মের কাছেই অন্য ধর্মকে রেসপেক্ট করতেই শেখায়। খুবই পবিত্র জায়গা একটা। পুরো গুরুদ্বারাটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রার্থনা ঘর। গুরু নানকের ছবি রয়েছে, অন্য যে ধর্মগুরু রয়েছে তাদের ছবি রয়েছে। এটা তোমাদের দেখাচ্ছি। যে যে দেখছো প্রার্থনা করছে, আমরাও প্রার্থনা করেছি, সেটা তোমাদের দেখানো হয়ে গেছে। এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি লঙ্গার খানা, অর্থাৎ এই গুরুদ্বারার সাথেই যে লঙ্গার খানা, এখানে প্রসাদ খাওয়াটা খুব পুণ্যের কাজ মনে করা হয়। এখানে টোটাল ফ্রি অফ কস্টে তোমাকে প্রসাদ দেবে এবং যে শর্তটা হচ্ছে যে তোমার যে এঁঠো বাসন যেটা থাকবে সেটা তোমাকে নিজেকে সার্ভ করতে হবে। তুমি চাইলে অন্য কারোর এঁঠো বাসনও সার্ভ করতে পারো, এটাও অত্যন্ত পুণ্যের একটা কাজ। এবং এখানে প্রচুর শিখ সম্প্রদায়ের যে মানুষজন রয়েছে তারা এই কাজে লিপ্ত থাকে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন সবাইকে। এখন আমরা রয়েছি কাসলে। আর কাসলে আমরা একটা হোটেল নেওয়া হয়ে গেছে অলরেডি, যে হোটেলটা আমাদের প্রি বুকিং ছিল। সেখানে আমরা চেক ইন করে এখন আমরা ঘুরতে এসেছি পার্বতী রিভারে, যে রিভারের একটা রিভার বেডে এখন আমরা নেমেছি। এখানে প্রচুর লোকজন আছে। চলো তোমাদের রিভার বেডটা একটু ঘুরিয়ে দেখাই, আর তার সাথে সাথে এখানকার সাইড সিন, সাইড ভিউ কীরকম কী আছে না আছে সেগুলো দেখাবো। আর তারপরে হোটেলে গিয়ে আমার হোটেলের রুম, যে এরকম রুম আমরা পেয়েছি সেই রুমটাও তোমাদের ডিটেলসে দেখাবো। তো চলো একটু চারপাশটা ঘুরিয়ে দেখে নাও, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। এই দেখো,
সুন্দর একটা ভ্যালি। আর এই পাশ দিয়ে বয়ে চলেছে পার্বতী রিভার, যেটা গিয়ে পরে বিয়াসের সাথে মিশেছে কুলুর কাছে। পার্বতী রিভার বয়ে চলেছে। এই নদীটা পরে গিয়ে বিয়াসের সাথে কুলুতে মিশেছে। অসম্ভব সুন্দর একটা ঝলমলে বিকেল। নদীতে প্রচন্ড স্রোত রয়েছে। নদীতে প্রচন্ড স্রোত রয়েছে। আর জল হচ্ছে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা জল। আসল গ্লাস জমে গেছে। मेरा चश्मा तो वो हो गया है। ভিড় রয়েছে কাসলে। বিকেলবেলার টাইম, নদীর ধারে প্রচুর ভিড়। নদীতে সেরকম স্রোত রয়েছে। প্রচুর লোক এখানে ফটো সেশন করছে। চলো, আর এই হচ্ছে দূরে পাহাড়ের ভিউ। আসলে ওয়ান নাইট স্টে করার জন্য পারফেক্ট। ঘোরার মতন সেরকম কিছু নেই, বাট হ্যাঁ, কেউ যদি মনে করেন একটু রিল্যাক্স করবে, একটু থাকবো, একটু নদীর ধারে ঘুরবো, তার জন্য ওয়ান নাইট পারফেক্ট। আর ওয়ান নাইট পারফেক্ট হিসেবে এই রিভার বেড, রিভার ভ্যালি অসাধারণ, অসাধারণ। চলো, টাটা। বন্ধুরা, আমরা কাসলে এই হোটেলটায় আছি, হোটেল রয়্যাল ক্যাসল। ঠিক আছে, চলো হোটেলের ভিতরে যাব,
আর তারপর তোমাদের ডিটেলসে হোটেল সম্বন্ধে দেখাচ্ছি, বলছি। চলো সঙ্গে থাকো। আর এই যে হোটেলের এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকেই আমার সামনেই রিসেপশন আছে, রিসেপশন ক্রস করে আমাদের রুমে যেতে হবে। চলো আগে রুমের কাছাকাছি পৌঁছাই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে লিফট ফেসিলিটিও আছে। আমরা এখন লিফটের ভেতরে উঠে পড়লাম। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম। আমাদের ফ্লোর এই হচ্ছে 203 204 আমাদের রুম। চলো তোমার রুমের টুরটা একটু করে দেখাই। এই হচ্ছে রুম, ঠিক আছে, দেখতে পাচ্ছ রুম। এখানে একটা কুইন সাইজ বেড রয়েছে, ফার্স্টেই বেডটা দেখালাম। কুইন সাইজ বেড রয়েছে, তার সাথে রয়েছে এখানে একটা সোফা, সাইডে একটা বেড সাইড টেবিল রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে। এখানে আমার লাগেজপত্র সব ছড়ানো রয়েছে। এখানে একটা সুন্দর মিরর রয়েছে, পাশে ওয়েট মেশিন দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি, এই ব্যালকনি রয়েছে। আর ব্যালকনি থেকে পুরো পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, সাথে দূরে ছোট্ট করে নদীটাও দেখতে পাওয়া যাচ্ছে। একটু জুম করে দেখাই নদীটা, এই দেখো নদীটাও দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে এই যে পাহাড়ের ভিউ, সুন্দর ভিউ। সরি। আচ্ছা, এই গেল রুমের ভিউ। আচ্ছা, এবার রুমের ভেতরে আবার যাই, আর কি কি অ্যামিনিটিস আছে দেখিয়ে দাও। সুন্দর ওয়েল ডেকোরেটেড, ঠিক আছে। এইখানে টিভি রয়েছে, টিভি ওয়ার্কিং কন্ডিশনে তো রয়েছে, বুঝতেই পারছো। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে কেটেল, টিকিট সব রয়েছে। আর এখানে একটা ড্রয়ার রয়েছে, আর নিচে রয়েছে হচ্ছে একটা মিনি ফ্রিজ, ঠিক আছে। কেউ প্রয়োজনীয় কিছু চাইলে রাখতে পারো, ঠিক আছে। এই গেল, এখানে শু র্যাক, আর এই সাইডে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এই ঠিক আছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ রয়েছে। ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে আমাদের টয়লেট। আচ্ছা, দেয়ালে কিন্তু সুন্দর পেন্টিং রয়েছে, ওপরে ফলস সিলিং ফ্যান, এসিও রয়েছে, সেটা হলো দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, টয়লেটটা দেখিনি। এই হচ্ছে টয়লেট। এখানে কিছু বেসিক কিট দেওয়া রয়েছে। টয়লেটের সাথে একটা বেসিন রয়েছে, ওপরে মিরর রয়েছে। আর হচ্ছে টয়লেট। এখানে একটা ওয়েস্টার্ন স্টাইল প্যান রয়েছে, আর রানিং হট ওয়াটার, কোল্ড ওয়াটার তো আছেই। এখানে শাওয়ার সেকশনটা আলাদাভাবে করা রয়েছে। তার সাথে রয়েছে হচ্ছে তোমার বেসিক অ্যামিনিটিস হিসেবে শাওয়ার জেল অ্যান্ড শ্যাম্পু, এখানে বাকেট, মাগ সব রয়েছে। টোটাল শাওয়ার সেকশনটা আলাদা করা রয়েছে, আর ডাস্টবিন তো রয়েছে, ঠিক আছে। এখানে টাওয়াল দেওয়া রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। এবার আমি যদি বাথরুম থেকে বেরিয়ে যাই, বাথরুম থেকে বেরিয়ে গেলে এই দেখো, এদিকে এসি রয়েছে, কারণ গরমকালে এখানে গরম পড়ে, কাজে সেই জন্যই এসি লাগানো রয়েছে। ফ্যান রয়েছে, টোটালটা ফল সিলিং করা রয়েছে। চলো তোমাদের রুমটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। চলো, টাটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে সময় বাজছে প্রায় দুপুর 2টো
কাছাকাছি। তো এখন আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এবং আমরা সবাই রেডিও হয়ে গেছি। এখন আমরা সবাই রেডি হয়ে আমরা বেরিয়েই যাবো, হোটেল থেকে চেক আউট করবো। করে আমরা ১ম এ কুলুতে যাবো। কুলুতে গিয়ে আগে রিভার রাফটিং একটা পরিকল্পনা রয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রিভার রাফটিং করবো। তারপর আমরা সেখান থেকে মানালির উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে চলো তোমাদের সাথে আরেকবার দেখিয়ে নিই যে এই টোটাল কাসলটা তোমাদের কেমন ঘুরে দেখতে কেমন লাগছে। যে আশেপাশের পরিবেশটা অসাধারণ, যেটা বলার অবকাশ রাখে না। আর কাসলে কিন্তু তোমরা ফ্যামিলি নিয়ে অনায়াসে আসতে পারো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর বন্ধু বান্ধবরা তো প্রচুর পরিমাণে আসেই, সেটারও কোনো বলার জায়গা রাখে না। আর আশেপাশের পরিবেশটা সুন্দর, প্রচন্ড সুন্দর। কালকে রাত্রির পর আজকে এই সকালটা, কালকে তো কারণ আমাদের হোটেলে ফিরে সমস্ত কিছু কমপ্লিট করতে করতে রাত হয়ে গেছিল, সেরকম ভাবে আর কিছু দেখাতে পারিনি। তো এখন সকালের পরে হচ্ছে এই দুপুরের দিকে কাসলের পরিবেশ এখন। আর বেশ রোদ ঝলমলে একটা পরিবেশ। আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর, যেটা বলার ভাষা রাখে না। আর একদিন কাসলে তোমরা যদি সিমলা মানালি ঘুরতে আসো, চাইলে অনায়াসে তোমরা একদিন কাসলে নাইট স্টে করতেই পারো। একটুও খারাপ লাগবে না। আর আশেপাশের পরিবেশটা যথেষ্ট সুন্দর। ফ্যামিলি, ফ্রেন্ড সবাইকে নিয়ে অনায়াসে আসা যায়। আর গাড়ি ঘোড়া যেহেতু সবকিছুই অ্যাভেলেবেল আছে, কাজেই সেদিক থেকে কোনো প্রবলেম হয় না আসলে। পুরো পরিবেশটা দেখতে অসাধারণ লাগছে। রোদ ঝলমলে একটা পরিবেশ। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আগে ভুন্তারে যাব। ভুন্তার থেকে তারপর কুলু মানালির দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সেই দিকটা ধরবো। ধরে আমরা কুলুতে যাব। এবং সেখানে গিয়ে রিভার রাফটিং, যেমনটা বলছিলাম যে রিভার রাফটিং এর একটা পরিকল্পনা রয়েছে। রেট, বাজেট সবকিছু যদি অ্যাফোর্ডেবল থাকে তাহলে আমরা রিভার রাফটিং করবো, সেরকমই পরিকল্পনা রয়েছে। আর এই যে দূরে কালকেও যেমন দেখিয়েছিলাম পার্বতী নদীটা বয়ে যাচ্ছে, তার একটা অদ্ভুত সুন্দর গর্জন, যেটা যত রাত হয়ে যাচ্ছিল তত আরো পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছিল আমাদের হোটেলের ব্যালকনিতে আসলেই, যেটা শুনতে অসাধারণ লাগছিল। যে পাহাড়ি উপত্যকার মাঝখান দিয়ে একটা নদী বয়ে চলার যে তার একটা অদ্ভুত ছন্দ, সেটা না এসে না থাকলে ভাষায় বলে বোঝানো যাবে না। আর আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, কাজেই তোমাদের সেদিক থেকে কোনো প্রবলেম হবে না যে কাসলে এসে থাকবো কোথায়। আমি হোটেলের ডিটেলস সবকিছু দিয়ে দেবো ডেসক্রিপশনে। এখন আমরা কুলুতে এসে পৌঁছেছি। আর কুলুতে এসে একটা রিভার রাফটিং পয়েন্ট থেকে সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে এখন আমরা রিভার রাফটিংও করতে চলে এসেছি। ওয়েট, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তোমাকে পুরো প্রসেসটাই বলে দিচ্ছি যে কিভাবে আমরা কি করছি না করছি, সবটাই বলে দিচ্ছি। তার আগে সাথে থাকো আর এই পুরো ভিডিওটা দেখতে থাকো। এখনো ভিডিওটা বেশ কিছুটা বাকি রয়েছে। এখন আমরা অলরেডি রিভার রাফটিং করতে চলে এসেছি। এবার আমি বলে নিই টোটাল প্রসেসটা কি আছে। তো আমরা যেমনটা তোমাদের বলছিলাম যে আমরা যে কাসল থেকে বেরিয়ে এসেছি, এসে তারপর গাড়ি করে আসছিলাম। তো ভুন্টার পার করার পর বিভিন্ন যেখানে পার্বতী নদী মিশে গেছে আ বিশাখা নদীর সাথে এসে, তারপরে বিভিন্ন জায়গায় এটা কিন্তু বিশাখা নদী, এটা কিন্তু পার্বতী নদী নয়। আর বলে নেওয়া ভালো যে এখানে বিভিন্ন রকম রাফটিং পয়েন্ট রয়েছে। তার বিভিন্ন কিলোমিটারও রয়েছে। তো আমরা সেরকমই একটা রাফটিং পয়েন্টে ১ম এ গেছিলাম। গিয়ে তারপরে সেখানে সমস্ত কিছু রেট শুনলাম। তো মোটামুটি ওদের বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে। আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা মোটামুটি পড়েছে হচ্ছে তোমার ৩.৫ না ৳৩,০০০ মতন। আর তার সাথে এই যে ভিডিওটা করছে এটা কিন্তু আমাদের কারোর মোবাইলের সাথে তোলা নয়। এটা যে রাফটিং এর যে বোটটা চালাচ্ছে তার মোবাইলের তার GoPro তে তোলা। আ তো তার সেই ভিডিওগ্রাফিটা করে দেওয়ার জন্য কিন্তু তার একটা আলাদা চার্জ রয়েছে। এটা সম্ভবত ওই ৳১,৫০০ মতন। তো সে ভিডিও পুরো রেকর্ড করে দেবে। কারণ এই জলের মধ্যে কোনো রকম আ টাকা-পয়সা বা কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটস বা তোমার মোবাইল ফোন অ্যালাও নেই। কারণ সেগুলো যদি কোনো কারণে জলে পড়ে যায়, তো সেগুলো কিন্তু তার দায় কিন্তু যে রাফটিং যে আ কোম্পানি রয়েছে, যারা রাফটিং করাচ্ছে, তাদের দায় থাকবে না। কাজেই সেগুলো তোমাকে সব গাড়িতে বা তোমার যেখানে অন্যান্য সব লোকজন আছে, সেখানে তুমি অনায়াসে রেখে দিয়ে যেতে পারো। বা তোমার যে, যে পয়েন্ট থেকে তুমি রাফটিং এর জন্য সমস্ত কিছু ঠিক করছো, সেখানে লকার ফেসিলিটি রয়েছে। তুমি তাদের লকারে সেটা রেখে যেতে পারো। সেদিক থেকে কোনো অসুবিধার কোনো কারণ নেই। এবার বলি যে এই যে রাফটিং গুলো হয়, রাফটিং গুলো বিভিন্ন কিলোমিটার এবং বিভিন্ন টাইমিং এর উপর স্ল্যাব করা রয়েছে। তো আমরা মোটামুটি মিডিয়াম রেঞ্জের রাফটিংটা করতে নিয়েছিলাম।
তো সেটা যেমনটা বললাম যে ৩,০০০ টাকা মতন পড়েছে। আর এটা করতে মোটামুটি তোমার ওই ০.৫ ঘন্টা মতন সময় লেগেছে। এর থেকে ছোট আরেকটা আছে যেটা তোমার ওই ২০ মিনিট মতন সময় লাগে। আর এর থেকে বড় একটা রয়েছে সেটা করতে তোমার প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট মতন সময় লাগে। আর তুমি যে পয়েন্ট থেকে রাফটিং এর জন্য ঠিক করবে সেখান থেকে তোমাকে ওদের নদীর যে নির্দিষ্ট ঘাট রয়েছে যেখানে ওদের বোটগুলো ছাড়বে সেই অবধি তোমাকে গাড়ি করে নিয়ে আসবে এবং তারপরে পুরো নদী পথে তোমাকে রাফটিং করাবে। করিয়ে যেখানে শেষ হবে সেখান থেকে আবার তোমাকে গাড়ি করে নিয়ে তুমি যে পয়েন্ট থেকে সমস্ত কিছু ঠিক করেছো সেখানে তোমাকে ড্রপ করে দেবে। এই টোটাল প্রসেসের যে চার্জটা সবকিছুই ওর মধ্যে ইনক্লুড থাকে। আর এদের বিহেভিয়ার খুব ভালো। যদিও এখন নদীতে স্রোতটা একটু কম, আ কিন্তু এটা নাকি বর্ষার সময় খুব মারাত্মক স্রোত থাকে। আমাদের গ্রুপের মেম্বাররা সেরকম কেউ আসেনি। আমরা এই দুজনই এসেছিলাম রাফটিং করতে। আর এখানে মোটামুটি ৬ জনের শেয়ার চলে। আমাদের মধ্যে দুজনের মধ্যে এটা শেয়ার হয়েছে। যেহেতু আমরা দুজন এসেছিলাম আর কেউ আসেনি। আর তবে চাইলে তোমরা ৬ জনের মধ্যে টোটাল প্রসেসটাকে শেয়ার করে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের খরচাটা একটু কম হবে। আর নদীর জল এখন বর্তমানে প্রচণ্ড ঠান্ডা এবং বেশ স্রোত রয়েছে তুলনামূলক। তবে এটা বর্ষার সময় নাকি আরও স্রোত থাকে। সেসবই আমাদের সমস্ত কিছু বলছিল এবং আমাদের এই টোটাল জার্নিটা করতে অসাধারণ লাগছিল। মানে রাফটিং এর অভিজ্ঞতা তো এর আগে কোনোদিন আমাদের হয়নি। তো শুনেছি ঋষিকেশেও হয়। আ কিন্তু এই আমাদের এই কুলুতে এসে রাফটিং করার অভিজ্ঞতাটা বেশ অন্যরকম। বেশ ভালো লাগছে। আর এখন প্রায় বিকেল প্রায় হয়েই এসছে। তো কাজেই রোদের ব্যাপারটাও নেই। আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর জলের স্রোতও বেশ ভালোই রয়েছে। যেটা বারবার বলছি যে বর্ষার সময় কিন্তু এটা আরো উত্তাল হয়ে ওঠে। তো সেই ইয়েটা ছিল না। তবে বেশ অন্যরকম। বেশ মজা লাগলো। তবে ভয় আমাদের লাগেনি। কেউ যদি বলে থাকে যে ভয় লাগবে, কিরকম কি হবে না হবে, আমাদের ভয় লাগেনি। তবে অন্যদের কিরকম কি অভিজ্ঞতা আমার সে সম্বন্ধে কোনো ধারণা নেই। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তবে আমাদের যে বোট চালাচ্ছিলেন সেই দাদা খুব দক্ষ। তিনি বিভিন্ন রকম আমাদের কাহিনী বলছিলেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ইনসিডেন্ট তো ঘটতেই থাকে। তো তবে এই সময় কোনো রকম প্রবলেম হয় না। এটাই আমাদের বলছিল। যেটা হয় মেইনলি বর্ষার সময় যখন নদী খুব উত্তাল থাকে তখন রাফটিং করা কিছুদিনের জন্য বন্ধও থাকে। আবার জল কিছুটা স্বাভাবিক হলে তখন আবার সমস্ত কিছু চালু হয়। আমরা বেশ এনজয় করেছি এই টোটাল প্রসেসটা। দেখেছো? এই রাফটিং এর প্রসেসটা কমপ্লিট করে এরপর আমরা যে ড্রপ পয়েন্ট রয়েছে সেখানে পৌঁছাবো। তারপর সেখান থেকে গাড়ি করে আমাদের মানালির উদ্দেশ্যে যাওয়া হবে। তো সেটাও পৌঁছাতে প্রায় সন্ধ্যে রাত হয়েই যাবে। কারণ এখান থেকেও মেমু করে প্রায় ২ ঘন্টা মতন জার্নি আছে। তো ওকে, ভিডিওটা তোমরা পুরোটা দেখে নাও। তারপর আবার তোমাদের সাথে গিয়ে মানালিতে দেখা হবে। তোমরা একটু এনজয় করে নিও।
আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন সকলের মধ্যে। ধন্যবাদ।